ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গত দুটো ক্লাসে মানে ক্লাস 12-এর ইউনিট 2 এর যে ফার্স্ট চ্যাপ্টার, যেটা প্রবাহী তড়িতের আন্ডারে পড়ছে, ওহমস ল এবং প্রবাহ মাত্রা, তার আমরা গত দিন দুটো ক্লাস কমপ্লিট করেছি বলতে গেলে। সেখানে আমরা কি কি আলোচনা করেছি না, এক, প্রবাহ মাত্রা কি তা নিয়ে ডিটেলসে ক্যালকুলেশন, বেশ কিছু অঙ্ক কিন্তু করা আছে, জয়েন্ট লেভেলের অঙ্ক করা আছে। আর 2 নম্বর পড়াশোনা করেছি আমরা সেটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র ভি সমান আইআর, সেটা আমরা ক্লাস 10 থেকে পড়ে আসছি, ওই দিন আরও ভালো করে জেনেছিলাম। সঙ্গে রোধ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আর জেনেছিলাম যে রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, কতগুলো জিনিসের ওপর রোধ নির্ভর করে সেটা আমরা দেখেছিলাম। তার মধ্যে একটা পার্ট আজকে আমরা ডিটেলস আলোচনা করব। সেদিন হয়তো বলেছিলাম শর্টকাট, আজকে আমরা সেই জায়গাটা ডিটেলস আলোচনা করব। সেই নির্ভরতাটা হচ্ছে তাপমাত্রার ওপর নির্ভরতা, অর্থাৎ রোধের ওপর তাপমাত্রার প্রভাব। এখন রোধের ওপর তাপমাত্রার প্রভাব আলোচনা করার আগে বোধহয় একবার রোধ জিনিসটা কি সেটা জেনে নিলে সবার সুবিধা হবে। তো রোধ জিনিসটা কি প্রথমে একবার আলোচনা করে নেওয়া যাক। ধরো একটা পরিবাহী তার, যেমন আমি এঁকেছি একটা পরিবাহী তার। পরিবাহী তারের মধ্যে আমরা জানি মুক্ত ইলেকট্রন থাকে। এগুলো কি, এই যে সবুজ ডট দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। আর ইলেকট্রন আছে মানে ইলেকট্রনটা তো কোনো একটা পরমাণু। মুক্ত ইলেকট্রনের সংজ্ঞাতে এটাই ছিল যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন যেটা নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে চলে গেছে, মানে তাকে আর নিউক্লিয়াস অতটা টেক কেয়ার করছে না, দেখভাল করছে না, ও ফ্রি হয়ে গেছে, মুক্ত, মানে ওরা ওর মতো করে চলাফেরা করতে পারে। তো এই পজিটিভ চিহ্নগুলোকে দিয়ে আমি সেই আয়নগুলোকে বোঝানোর চেষ্টা করেছি, আর এই সবুজ যে ডট চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ইলেকট্রনকে বোঝানোর চেষ্টা করেছি। প্রথম কথা বলে রাখি, কারেন্ট কখন যাচ্ছে তার জন্য অবশ্যই এখানে একটা ব্যাটারি যুক্ত করা হয়েছে। একটা ব্যাটারি অবশ্যই যুক্ত করা আছে, না হলে কখনোই ইলেকট্রনগুলো দৌড়াবে না। ইলেকট্রনকে দৌড়াতে বললে তবে দৌড়াবে। এটা যদি নেগেটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, তাহলে এই নেগেটিভের ভয়ে ইলেকট্রনগুলো এই পার থেকে এই পারে, মানে ডান দিক থেকে বাঁ দিকে দৌড়াচ্ছে। এগুলো দৌড়ানোর সময় ফাঁকা রাস্তা তো নয় যে হু হু করে দৌড়ে পালিয়ে যাবে। দৌড়াতে গেলে সামনে এই পজিটিভ আয়নগুলোকে ধাক্কা মারবে। এবারে পজিটিভ আয়নগুলো তাহলে দৌড়াবে কি দৌড়াবে না, এই প্রশ্ন উঠতে পারে। এই প্লাসের ভয়ে পজিটিভগুলোরও দৌড়ানোর কথা, কিন্তু পজিটিভ আয়নগুলো, এই যে আয়নগুলো বলছি, এই আয়নগুলো অচল। অচল কারণ কি না, এগুলো ভারী। তার কারণ হচ্ছে এগুলো ভারী আয়ন, তার জন্য এগুলো চলতে পারে না। এদেরও ইচ্ছা তো এই পজিটিভকে দেখে এপারে যদি পজিটিভ আধান দিই আমি, আর এইপারে যদি নেগেটিভ আধান দিই, এই যে ব্যাটারির সঙ্গে জোড়া, মানে তাই তো এই পজিটিভগুলো তো এই পজিটিভকে ভয় পেয়ে পালানোর কথা, কিন্তু ওরা পালাতে পারে না, কারণ ওরা মোটা সোটা ভারী জিনিস, তাই ওরা মুভ করে না। সে জায়গায় ইলেকট্রন হালকা ছোটোখাটো জিনিস, তারা তাই জন্য মুভ করছে। তাহলে মুভ করে কারা? একমাত্র ইলেকট্রন। ইলেকট্রনরা কিন্তু সচল, ইলেকট্রন হচ্ছে সচল, কারণ এরা ছোট্ট আর হালকা। তো যাই হোক, এই ইলেকট্রন তাহলে দৌড়াচ্ছে। দৌড়ানোর সময় মাঝখানে রাস্তাতে মনে করো এই সব পজিটিভ আয়নগুলো বসে রয়েছে, তো তাদের সঙ্গে ধাক্কা হওয়া স্বাভাবিক। মানে তুমি ছুটছো, মাঝখানে যদি অনেক লোকজন দাঁড়িয়ে থাকে তাহলে ধাক্কা হওয়া স্বাভাবিক। তার মানে ওই যে ধাক্কা, ওই ধাক্কাটাকেই তো বলা হয় রোধ। ইলেকট্রন যাবার পথে আয়নগুলোর সঙ্গে ধাক্কা খায়, এই ধাক্কাটাকেই বলা হচ্ছে ওই তারের রোধ। এই ধাক্কাটাই হচ্ছে ইলেকট্রনের গতিটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে রোধ কি জিনিস যদি আমি লিখে ফেলি, রোধ হলো ইলেকট্রনের গতির বাধা। এটা কে দেয়? এটার কারণ কে দেয়? সেটা হচ্ছে কার দ্বারা প্রোভাইডেড হয়? সেটা হচ্ছে অচল ভারী আয়ন। অচল ভারী আয়নগুলোর দ্বারা এই বাধাটা কিন্তু উৎপত্তি হয়। এইবারে জেনে না যাক, তাহলে রোধের ব্যাপারটা তো আমরা বুঝে গেলাম, রোধ আমরা বুঝে গেছি। এইবারে আমরা তাপমাত্রার প্রভাব আলোচনা করতে আসছি। তাহলে তাপমাত্রার সঙ্গে এই রোধের সম্পর্কটা কোথায় জড়িত? তাপমাত্রার সঙ্গে সম্পর্ক এই আয়নগুলোর। যে কোনো তাপমাত্রায় প্রত্যেকটা বস্তুর মধ্যে থাকা পরমাণুগুলো সব সময় কাঁপছে।
যে কোনো তাপমাত্রায় কাঁপছে, সবসময় ভাইব্রেট হচ্ছে। যদি এই আয়নগুলো ভাইব্রেট করে, কি বললাম তাহলে, যে কোনো তাপমাত্রায় প্রত্যেকটা কণা সবসময় ভাইব্রেট করছে। যদি এবার এই আয়নগুলো ভাইব্রেট করে তাহলে কিন্তু ইলেকট্রনের গতিটা আরো বেশি বাধা পাবে, ভেবে দেখো। তাহলে এই যে যাওয়ার পথে বাধা বলছিলাম, এরা থাকলে তো বাধা পাবেই, আবার যদি মাঝখানে নড়তে থাকে তাহলে তো আরো বাধা পাবে। মানে তুমি যাচ্ছ কোনো একটা ভিড় জায়গার মধ্যে দিয়ে, সেইখানে লোকজন সব দাঁড়িয়ে আছে, এখানে কতগুলো লোকজন দাঁড়িয়ে আছে, এরম ভাবে দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। ইলেকট্রনগুলোর কেসটা ঠিক সেম। এখান থেকে তুমি যেতে গেলে, তুমি এই গেলে, এখান থেকে ধাক্কা খেয়ে হয়তো এই দিক দিয়ে তুমি গলে গেলে পালাচ্ছ। কিন্তু যদি এরা ভাইব্রেট করে, যদি এরা প্রত্যেকের নড়তে থাকে, তাহলে তোমার যাওয়া আরও কঠিন যাবে। তুমি তো ভাবে কখন কোন জায়গাতে গলবো, তাহলে যাওয়াটা আরও বেশি বাধা পাবে। তার মানে এই যে আয়নগুলো যদি কাঁপতে থাকে তাহলে বাধাটা বাড়বে। এবার এই কম্পনটা, আয়নগুলোর কম্পন, পরিবাহিতে আয়নগুলির কম্পন কার ওপর ডিপেন্ড করে? কম্পন পুরোপুরি ডিপেন্ড করে তাপমাত্রার ওপর। তাপমাত্রা বাড়লে জোরে জোরে কাঁপবে, তাপমাত্রা কমলে আস্তে কাঁপবে। যদি আস্তে কাঁপে তাহলে আমার গলে যাওয়ার চান্স বেশি, আর জোরে কাঁপলে আমি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবো না, এর সঙ্গে ধাক্কা হওয়ার প্রবাবিলিটি বাড়বে, মানে রোধ বাড়বে। তাহলে কম্পন আর তাপমাত্রা বলতে গেলে সমানুপাতিক সম্পর্ক। কম্পন যদি বাড়ে তাহলে তাপমাত্রা যদি বাড়ে তাহলে কম্পন বেড়ে যাবে। আবার যদি এইভাবে লিখে রাখি আমরা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আবার ধাক্কা মানেই কিন্তু বাধা, এটা মানেই বাধা, এটা মানেই বলতে গেলে রোধ। কার ধাক্কা? ইলেকট্রন যাওয়ার পথে এই আয়নগুলোর সঙ্গে ধাক্কা। এরা তো ধাক্কা এখানে খায়, আবার এদিকে যায়, ঠিকরে ধাক্কা খেতে খেতে আলটিমেট আসার চেষ্টা করে। এই ধাক্কাটা আবার কম্পনের সমানুপাতিক। যত কম্পন বাড়বে আয়নগুলোর তত ধাক্কা হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। তাহলে ধাক্কাটা কম্পনের সমানুপাতিক, কম্পন বাড়লে ধাক্কা হওয়ার চান্স বেশি। সিম্পল ব্যাপার, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সাইকেল নিয়ে যাচ্ছ, মাঝখানে কতগুলো ছেলে রাস্তার এই পর ওপর করছে, খেলছে, দৌড়াদৌড়ি করছে, তখন ধাক্কা হওয়ার চান্স বাড়বে। এবার এরা যদি রাস্তার মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকে তাহলে তুমি তাদের পাশ কাটিয়ে চলে যেতে পারবে, ধাক্কার চান্স কম। কিন্তু ওরা যদি এই দিক ওই দিক করে মুভ করতে থাকে তাহলে ভাবো, তুমি যাবে যখন ভাবতেই পারবে না যে কি করতে যাচ্ছ, তখনই তো ধাক্কা হয়। রাস্তায় অ্যাক্সিডেন্ট কখন হয়? কনফিউজ, এই লোকটা চলে যাচ্ছে, এই লোকটা চলে যাচ্ছে, কেউ কারোর ব্রেন পড়তে পারছে না, দুজনেই মুভ করতে চাইছে, ব্যাস ধাক্কা। তাহলে নড়লে ধাক্কা হওয়ার চান্স বাড়বে, তাহলে কম্পন হলে ধাক্কা হওয়ার চান্স বাড়বে, ধাক্কা হওয়ার চান্স বাড়লেই বলতে গেলে রোধ বাড়বে। এবার ভালো করে বোঝো, ধাক্কা বাড়বে কখন? কম্পন বাড়লে। কম্পন বাড়বে কখন? তাপমাত্রা বাড়লে। তার মানে আমি বলতেই পারি ধাক্কাটা তাপমাত্রা বাড়লে বাড়বে, তাপমাত্রা বাড়লে কম্পন বাড়বে, আর কম্পন বাড়লে আমি যেতে গেলে ধাক্কার চান্স বাড়বে। তার মানে বলতে গেলে এই লাইনটা আমি লিখতে পারি, ধাক্কা সমানুপাতিক তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে ধাক্কাটাও বাড়ছে। তাহলে এইখান থেকে আমরা বুঝে গেলাম যে পরিবাহীর মধ্যে ইলেকট্রন যেতে গেলে যে বাধা মানে যে রোধ, তার মানে রোধ তাপমাত্রা বাড়লে বাড়বে। তার মানে রোধ বা বাধা এটা বাড়বে কখন? না যদি তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে তাহলে আমরা পেয়ে গেলাম যে রোধ বাড়বে। তার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, অণুগুলোর কম্পন বাড়বে, কম্পন বাড়লে ধাক্কার চান্স বাড়বে, ধাক্কার চান্স বাড়া মানে ওটাকে আমরা রোধ বলে থাকি। যদি লেখচিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখো কি লেখা যাবে, যে তাপমাত্রার সঙ্গে রোধের পরিবর্তন, এদিকে দিলাম রোধ আর এদিকে দিলাম তাপমাত্রা টি। এর পরিবর্তনটা ঠিক এরকম একটা হয়, এক্স্যাক্ট সরলরেখা নয়, এরকম একটু বক্ররেখা হবে, সেটাই বলছে। এটা তাহলে রোধ গেল। রোধ না দিয়ে যদি রোধাঙ্কের
জন্য তুমি গ্রাফটা আঁকতে। রোধ বাড়া মানে অ্যাকচুয়ালি রোধাঙ্কই বেড়েছে, তো এই যে ধাক্কার চান্স বেড়ে গেল মানে কি মেটেরিয়ালের কোয়ালিটি পাল্টে গেছে একটুখানি। তামার তারই বটে, কিন্তু টেম্পারেচার বাড়াতে ওর ভিতরের আয়নগুলোর বিহেভিয়ার পাল্টে গেছে, তাহলে বাধা এখন বেশি দিচ্ছে, তাহলে রোধাঙ্ক বেড়ে গেছে। রোধ হতে পারে বা রোধাঙ্ক, এখানে যা খুশি থাকতে পারে, রোধ বা রোধাঙ্ক দুটোর জন্যই রেখাচিত্র কিন্তু সেম হবে। দেখো এটা বুঝতে পারলে কিনা। এবার চলে আসা যাক অর্ধ পরিবাহের ক্ষেত্রে রোধের কিভাবে পরিবর্তনটা হয় তাপমাত্রার সঙ্গে। রোধের পরিবর্তন অর্ধ পরিবাহের ক্ষেত্রে আমরা গত ক্লাসে বলেছিলাম যে তাপমাত্রা বাড়ালে এর ক্ষেত্রে কিন্তু রোধ কমে, একটু উল্টো বিহেভিয়ার, তবে তার জন্য কিছু যুক্তি অবশ্যই রয়েছে, আর সেই মেকানিজমই কিন্তু এখানে কাজ করে। তো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধের পরিবর্তন বোঝার আগে আমাদের অর্ধ পরিবাহের একটু ফাংশন বা অর্ধ পরিবাহ সম্পর্কে একটু জানতে হবে, যে যদি কোনো একটা অর্ধ পরিবাহী হয়, অর্ধ পরিবাহী কাকে বলে, অর্ধ পরিবাহী কাদের বলে, ইলেকট্রন সংখ্যা অনেক কম, অনেক কম। কি ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন যে পদার্থের মধ্যে অনেক কম রয়েছে তাদেরকে বলা হবে অর্ধ পরিবাহী। অনেক কম থাকায় এরা পরিবহন ভালো করতে পারে না, অনেকটা কম করে। কুপরিবাহী হলে তাদের তো একটাও ইলেকট্রন নেই, তারা পরিবহন করতে পারে না। সুপরিবাহী মানে আগেরটা, তাতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন রয়েছে, তারা দিব্যি ভালোভাবে পরিবহন করে। আর এরা ওই দুজনের মাঝামাঝি, না খুব ভালো পারে না খুব খারাপ পারে। এদের উদাহরণ কি আমরা জানি, এটা গত ক্লাসে বলেছিলাম, সিলিকন বা জার্মেনিয়াম, এদের যোজ্যতা 4 হয়। তাহলে এদের মধ্যে মুক্ত ইলেকট্রন কিন্তু অল্প রয়েছে, খুব কম সংখ্যায়, মুক্ত ইলেকট্রন খুব কম সংখ্যায় রয়েছে। এবারে যদি আমরা এর তাপমাত্রা বাড়াই, যদি আমরা বুনসেন বার্নার দিয়ে কোনো প্রকারে যদি এর তাপমাত্রা বাড়াই, তাহলে কি ঘটবে? এখানে একটা নতুন ধরনের মেকানিজম কিন্তু ঘটবে। এখানে নতুন করে ইলেকট্রন উৎপন্ন হবে, অ্যাকচুয়ালি ইলেকট্রন আর হোল বলে একটা জিনিস আছে উৎপন্ন হবে, সেটা আমরা পরে যখন অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স পড়বো তখনই ডিটেলসে যাব, এখন হলে যাচ্ছে না। যদি আমরা বাইরে থেকে তাপ দিই, আমরা জানি পরমাণুর যে লাস্ট কক্ষের ইলেকট্রনটা আছে, সেই কক্ষের ইলেকট্রন শক্তি গ্রহণ করে ওইখান থেকে বেরিয়ে পড়ে আয়ন তৈরি করবে। আমরা জানি যে আয়নীভবন শক্তি ক্লাস 10 থেকে পড়ে আসছি, যে পরিমাণ শক্তি বাইরে থেকে দিলে ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে তাপ দিলে ইলেকট্রন নতুন করে উৎপন্ন হচ্ছে। তাহলে ভাবো, আগে মাত্র 3 জনকে দিয়ে কাজ হচ্ছিল, আগে 3টে ইলেকট্রনের জন্য কারেন্ট যাচ্ছিল, এখন হয়তো সংখ্যাটা অনেক বাড়বে। তাহলে এক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে, এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি ঘটছে? এমনিতে কম থাকে, তাপমাত্রা বাড়ালে মুক্ত ইলেকট্রন এর সংখ্যা বাড়ে। তার যুক্তি ভালো করে মনে রাখা, কিন্তু তাপ দিলে সেই শক্তি নিয়ে ইলেকট্রন বন্ড ভেঙে বেরিয়ে আসবে, বেরিয়ে এলে তো মুক্ত, ওরা কাজ করবে, ওরা ফ্রি ইলেকট্রন হয়ে গেল। তাহলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ছে কি করে? তাপমাত্রা বাড়লে। এবারে ইলেকট্রনের সংখ্যা বাড়লে তো কারেন্ট বাড়বে, ইলেকট্রনের সংখ্যা বেশি, তাহলে আগে কম ইলেকট্রন যাচ্ছিল তার মধ্যে দিয়ে, এখন তাপমাত্রা বাড়ার জন্য বেশি ইলেকট্রন যাচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই কারেন্টটা বাড়বে। তাহলে এখানে কারেন্ট বাড়বে যখনই বলবো, অনেকের আবার মনে প্রশ্ন উঠবে বা অনেকের মনে এই জায়গাটা নাড়া দেবে যে তাহলে আগের যুক্তি কোথায় গেল? স্যার যে একটু আগে বললো যে তাপমাত্রা বাড়ালে এর মধ্যেও তো নিশ্চয়ই আয়ন আছে, তাহলে সেই আয়নগুলো কি এখন আর কাঁপছে না? তা সেই যুক্তি কোথায় গেল? দেখো, এখানে আয়নগুলোও কাঁপছে, তার জন্য তাপমাত্রা বাড়ালে আয়নগুলোর কম্পন বাড়বে, বাধাও বাড়বে। আয়নগুলো কাঁপার জন্য রোধ যতটা বাড়বে, আমি এখানে ভালো করে লিখে দিই, এখানে তাহলে দুটো কেস আসছে। তাপমাত্রা বাড়ালে কি হবে? তাপমাত্রা বাড়ালে এক, আয়নের কম্পন বাড়ে, এখান থেকে রোধ বাড়বে। আর 2 নম্বর আরেকটা নতুন কেস হচ্ছে এখানে, যেটা আগেরটায় অতটা প্রযোজ্য নয়, কারণ পরিবাহীতে এত পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে যে তাপমাত্রা বাড়ে নতুন করে ইলেকট্রনের সংখ্যা বেড়ে তেমন কিছু এফেক্ট ফেলে না।
কিন্তু এর ক্ষেত্রে সেটা অনেক এফেক্টিভ। আর এখানে কি বলছি, ইলেকট্রনের সংখ্যা বাড়ার ফলে, ইলেকট্রনের সংখ্যা বাড়ে, এর ফলে কি হয়, রোধ কমে, রোধ কমে। কেন বললাম কমে, ইলেকট্রনের সংখ্যা বাড়লে তো কারেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, তো কারেন্ট বেড়ে গেল মানে তুমি কি বলবে, এফেক্টিভলি রোধ কমে গেল, কারেন্ট বাড়া মানে রোধ কমে গেল। এবারে একটা বোঝাচ্ছে যে রোধ বাড়ছে আর একটা বোঝাচ্ছে রোধ কমছে, তাহলে কি করে বুঝবো? একই মেটেরিয়ালে দুটো ঘটনা ঘটছে, তাপমাত্রা বাড়ার জন্য আয়নের কম্পন বাড়ছে, ফলে রোধ বাড়ার কথা, আগেরটার মতোই যুক্তি, ইলেকট্রন যেতে বাধা পাচ্ছে। আবার হ্যাঁ, এখানে নতুন করে ইলেকট্রন তৈরি হয়েছে। এবার এদের দুজনের মধ্যে কোনটা বেশি, মানে আমি বলতে চাইছি ধরে নাও রোধ বেড়েছে 20, একটা জাস্ট কথার কথা বলছি, রোধ বেড়েছে 20 ঘর, আর রোধ এই কারণে, 1 নম্বর কারণে রোধ বেড়েছে 20 ঘর, আর 2 নম্বর কারণে রোধ কমেছে বললাম যে 30 ঘর। তাহলে আলটিমেট রেজাল্ট কি হয়েছে, দুজনের টোটাল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কি হচ্ছে, একজন বাড়াতে আছে একজন কমাতে আছে, দুটো মিলেই তো এই মেটেরিয়ালের মধ্যে কাজ করবে, দুটো ঘটনায় তো একসঙ্গে কাজ করছে। তাহলে এই দুটোর রেজাল্ট হিসাবে, এই দুটোর ফলাফল বা রেজাল্ট হিসাবে বোঝা যাচ্ছে যে কমবে, রোধের মান কমবে, কারণ এটা বেশি এফেক্টিভ, এটার পরিমাণ বেশি, তাহলে রোধ কমবে, রোধ কমবে বা রোধ কমে। তাহলে ভালো করে বোঝো, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, তার কারণ ছিল আয়নগুলো কাঁপবে, ধাক্কা খাবে, সেই লজিক। আর এখানে বোঝা যাচ্ছে যে আয়নের কম্পন বাড়ছে, তার জন্য রোধ বাড়ছে বটে, কিন্তু ইলেকট্রনের সংখ্যাটা এত বেশি বাড়ে, আগেরটাতেও ইলেকট্রনের সংখ্যা হয়তো সামান্য কিছু বাড়ে, তাই জন্য আমি উল্লেখ করিনি, এখানে সেটা অনেক বেশি এফেক্টিভ, ওখানে সেটা কাজে লাগবে না, ওটাকে প্রায় বাদ দেওয়া হয়েছে, ওখানে পুরোপুরি এই পয়েন্টারই প্রভাব। আর এখানে কিন্তু এই দুটো পয়েন্টের প্রভাব আছে, তার মধ্যে এই পয়েন্টের প্রভাবটা বেশি, মানে এই পয়েন্টটা জিতে যাচ্ছে, মানে যা কিছু হচ্ছে এর কথা মতো হচ্ছে, এ বড় বলে এর মতো রেজাল্ট হচ্ছে, এ বলছে না রোধের মান কমাতে হবে, তাই রোধের মান কমে গেছে, খানিকটা এরকম করে ভাবতে পারো। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে যে অর্ধপরিবাহীর জন্য তাহলে তাপমাত্রা বাড়ালে রোধ কমছে। যদি গ্রাফিক্যালি দেখা যায়, আগেরটার মতো যদি আমরা গ্রাফে দেখি যে অর্ধপরিবাহীর জন্য তাপমাত্রার সাথে রোধের পরিবর্তন, এখানে রোধ অথবা বলে রাখছি রোধাঙ্ক দুটোর জন্য একই কেস হবে, এদিকে তাপমাত্রা, এদের জন্য গ্রাফ হয় এরকম, মানে তাপমাত্রা বাড়ালে রোধের মান বা রোধাঙ্কের মান এটা কিন্তু কমবে, কাদের জন্য, অর্ধপরিবাহীর জন্য। এই একই গ্রাফে যদি বলে, মাঝে সাঝে প্রশ্ন পড়ে, বললো একটা গ্রাফে দেখাও রোধের পরিবর্তন কার কার, পরিবাহী আর অর্ধপরিবাহী, তাহলে তুমি তখন দেখাবে কেমন করে, তখন দেখাবে এইভাবে, তখন তোমায় লিখে রাখতে হবে এই গ্রাফটা হচ্ছে পরিবাহীর জন্য, পরিবাহীর জন্য, আর এই গ্রাফটা হচ্ছে অর্ধপরিবাহীর জন্য, পরিবাহীর জন্য। তাহলে একজনের জন্য বাড়ছে আর একজনের জন্য কমছে, এই লাইনটা তোমরা ভালো করে মনে রাখো, শর্ট কোশ্চেন আকারে পড়তে পারে যে সিলিকনের জন্য মেটেরিয়ালের নাম উল্লেখ করে তুলবে, সিলিকনের তাপমাত্রা বাড়ালে রোধের মান বাড়বে না কমবে, এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। এবার আমরা এই যে রোধের পরিবর্তন বললাম, এটার একটা সমীকরণ বানাবো যে তাপমাত্রার সঙ্গে রোধ কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা সমীকরণের আকারে দেখার চেষ্টা করব, সমীকরণটা প্রতিষ্ঠা করব। তো ধরে নেওয়া যাক, ধরি একটি পরিবাহী তারের, একটি পরিবাহী তারের রোধ R0, R0 নাম দিয়েছে এই কারণে, রোধ 0 ডিগ্রি সেলসিয়াসে R0 ধরলাম, মানে তাপমাত্রা 0 ডিগ্রি যেদিন, সেই দিনকে ওই তারটার রোধ বললাম যে R0, 0 ডিগ্রির জন্য R0 নাম দিয়েছি। তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস করা হলে, তাপমাত্রা বাড়িয়ে T ডিগ্রি সেলসিয়াস করেছি, তাপমাত্রা বাড়িয়ে T ডিগ্রি সেলসিয়াস করা হলে
রোধ যদি আরটি হয়, মানে জাস্ট নাম দেওয়া হচ্ছে, 0 ডিগ্রিতে যে রোধ হবে তার নাম আমরা R0 দিলাম, আর টি ডিগ্রিতে যে রোধ হবে মানে পরের বারের রোধটা সেটাকে আমরা RT নাম দিয়েছি। তাহলে ভেবেই দেখো যে একটা লাইন লিখতে পারি আমরা, অতএব RT মাইনাস R0 মানে রোধের পরিবর্তন। এখানে যদি লিখে রাখি অতএব রোধের পরিবর্তন বা বৃদ্ধি বলতে পারো, রোধের পরিবর্তন বা বৃদ্ধি, কারণ তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে। আমরা এখন পরিবাহের জন্য আলোচনা করছি। এইটা কার উপর ডিপেন্ড করবে? তুমি ভেবেই দেখো, তুমি যত বেশি গরম করবে একটা তারকে, তার ভিতরের যে আয়ন্সগুলো আছে সেগুলো তত বেশি তাড়াতাড়ি কাঁপবে আর তত ধাক্কা হওয়ার চান্স বাড়বে। তার মানে তাপমাত্রা বাড়ালে রোধের পরিমাণটাও কিন্তু বেশি বেশি বৃদ্ধি পাবে। তাহলে যত বেশি তাপমাত্রা বাড়াবে রোধ তত বেশি বাড়বে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক। এবারে দেখো তাপমাত্রার পরিবর্তনটা কত। তাপমাত্রা ফাইনালি হয়েছে টি ডিগ্রি সেলসিয়াস আর শুরুতে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সূত্র দাঁড়াচ্ছে এটা। আর একটা পয়েন্ট যেটা পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে এই রোধের পরিবর্তন সেইটা সবসময় শুরুতে প্রাথমিকভাবে যে রোধ হয় তার উপর ডিপেন্ড করে। এই জিনিসটা আমরা আগেও ক্লাস 11 এক জায়গায় পেয়েছিলাম। যাই হোক, আমি এখন অন্যভাবে তোমাকে বুঝিয়েছি। দেখো, মানে বলতে চাইছি যে ধরে নাও একটা তার আছে 10 ওহম, আর একটা তার আছে মনে করো দুটো একই মেটেরিয়ালের তৈরি তার, মানে তামারই তৈরি তার, আর এটা বললাম 20 ওহম। এবারে যদি এইটার টেম্পারেচার আমি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, বা ধরে নাও 100 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিচ্ছি, এটাতেও বাড়িয়েছি 100 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, এটার রোধ বেড়ে গিয়ে হয়ে গেছে 10.1 ওহম। তাহলে কি এটার রোধ হবে 20.2 ওহম? না, এরম কোনো ব্যাপার না, 20.4 ওহম হয়ে গেছে। তাহলে দেখো, যার শুরুতে কম রোধ তার জন্য বৃদ্ধিটা দেখো কম, যার শুরুতে বেশি রোধ তার জন্য বৃদ্ধিটা কিন্তু বেশি বেশি হবে। এটা সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে পাওয়া ব্যাপার, তো তোমরা এটাকে কিন্তু ভালো করে মনে রাখো। তো সেখান থেকে লেখা হচ্ছে, তার মানে কি, শুরুতে যার রোধ বেশি তার রোধের বৃদ্ধি বেশি হবে, শুরুতে যার রোধ কম তার রোধের বৃদ্ধি কম হবে। তাহলে সমানুপাতিক সম্পর্ক। এই দুটোকে পাঞ্চ করলে ভেদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারবো RT মাইনাস R0 সমানুপাতিক R0। এটা মানে কি, সে তাপমাত্রার পরিবর্তন। ডেল্টা টি লিখতে পারো, অথবা শুধু টি লিখলেও হবে। টি মাইনাস 0কে আমি ডেল্টা টি নাম দিচ্ছি, টি মাইনাস 0কে আমি ডেল্টা টি নাম দিলাম, মানে তাপমাত্রার পরিবর্তন, টি বললেও চলবে। সমানুপাতটা যদি তুলতে যাই আমি, তাহলে আমাদের একটা ধ্রুবক আনতে হবে, RT মাইনাস R0 সমান সমান, এই ধ্রুবকটা এখানে আলফা, হয়তো একই রকম দেখতে যাচ্ছে কিন্তু একটু ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে আলফা আছে, আলফা R0 ডেল্টা টি। যেখানে যেখানে আলফা হলো সমীকরণ, তাহলে চলে এসছে পরিবর্তনের সমীকরণ। যেখানে আলফা হলো একটা ধ্রুবক যাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক, যাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক। এই নিয়ে রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা আমরা পরে আসছি। এটাকে যদি আরেকটু আমরা এগিয়ে রাখি, এই সমীকরণটাকে যদি আমরা আরেকটু এগোই, তাহলে আমরা দেখো কি পাবো। সেটা জন্য আমি এইখানের কটা লাইন মুছে দিলাম। এইখান থেকে কেউ এই সমীকরণ মনে রাখতে পারো। আমি এখান থেকে চলে যাচ্ছি পরের লাইন, যে RT সমান সমান এই মাইনাস R0টাকে আমি যদি ওই পারে নিয়ে যাই, তাহলে R0 ইন্টু R0, আচ্ছা R0 প্লাস আলফা R0 ডেল্টা টি। তাহলে যদি RT সমান R0 কমন নিই, 1 প্লাস আলফা ডেল্টা টি, এইরকম আকারেও তোমরা সমীকরণটাকে মনে রাখতে পারো। এটাও যা সমীকরণ, এটাও তাই সমীকরণ, যার যেটা সুবিধা সে সেটা মনে রাখবে। এটা কি সমীকরণ এসেছে, তার মানে যে আমার কাছে যদি 0 ডিগ্রিতে রোধ জানা থাকে, তাহলে আমি টি ডিগ্রি সেলসিয়াসে, মানে যে কোনো টেম্পারেচার 20 ডিগ্রি 30 ডিগ্রিতে আমি রোধের মান পেয়ে যাব,
এখানে খালি মানগুলো বসাতে হবে, আর এই আলফার মানটা জানতে হবে। আলফাটা নির্দিষ্ট থাকে, লোহার জন্য, তামার জন্য এগুলো কিন্তু নির্দিষ্ট। এখান থেকে এবার আমরা রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা দেব। তো সংজ্ঞা দেওয়ার জন্য সবসময় সমীকরণ থেকে তার যে রাশিমালা সেখান থেকে সংজ্ঞা কিন্তু বানানো হবে, সর্বদা সেখান থেকে বানাবে। তাহলে তোমাদের ওই মুখস্থ করে যেতে হবে না, যে মুখস্থ করে গেলে আমি ভুলে যাবো না, তো এই ভয়টা থাকবে না। ভালো করে দেখো কীভাবে আমরা সংজ্ঞা বানাবো, তার জন্য সমীকরণটা লক্ষ্য করো। তাহলে আমরা যে সমীকরণটা পেয়েছি, 1 নম্বর সমীকরণ যেটা পেয়েছি সেটাকে আমি আরেকবার লিখছি, যে RT - R0 মানেটা কি, রোধের পরিবর্তন। সেইটা দেখেছি আলফা R0 ডেল্টা টি, মানে রোধের পরিবর্তনটা নির্ভর করে কার ওপর না, তাপমাত্রার পরিবর্তনের ওপর, আর নির্ভর করে প্রাথমিক রোধের ওপর, ওই তারটার প্রাথমিক রোধের ওপর। আর অবশ্যই একটা যে ধ্রুবকটা এনেছিলাম যার নাম রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া হয়েছে, সেই ধ্রুবকটার ওপর নির্ভর করবে। এটা প্রত্যেকটা তারের আলাদা হবে, মানে প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য আলাদা হবে। তামার জন্য যা হবে লোহার জন্য তাই হবে না। তাহলে এখান দিয়ে আলফা সমান আসছে দেখো RT - R0 বাই R0 ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি মানে নিশ্চয়ই মনে আছে, এখানে কোথাও একটা লিখে রাখছি, ডেল্টা টি মানে টি মাইনাস 0 ডিগ্রি, মানে ডেল্টা টি মানেই তার মানে অ্যাকচুয়ালি টি বসালেই চলবে, তাও ডেল্টা টি বলে বলছি, যেহেতু পরিবর্তনটাকে উচ্চারণ করছি সেই জন্য ডেল্টা কথাটা ইউজ করেছি। এবার এখান থেকে সংজ্ঞা বানাবো। যদি যদি R0 সমান 1, মানে প্রাথমিক রোধ যদি 1 হয়, একক বলতে হবে না, ওহম না কিছু বলতে হবে না, 1, ডেল্টা টি যদি 1 হয়, ডেল্টা টি যদি 1 হয়, তাহলে ওপরে যে R0 RT - R0 আছে, ওপরে যে RT - R0 সেটা নিশ্চয়ই পুরোপুরি আলফার সমান হবে। কথা খেয়াল করো, R0 জায়গায় 1 পুট করো, আর ডেল্টা টির জায়গায় 1 পুট করো। R0 জায়গায় তুমি এখানে 1 লিখতে পারো, আমার কোনো আপত্তি নেই, এখানে 1 লিখলেও চলবে। যাই হোক, এটা কি, এটা হচ্ছে রোধের পরিবর্তন। এই ব্যাকেটটায় কি রয়েছে, এই জায়গাটা কি আছে, রোধের পরিবর্তন আছে। এটা হচ্ছে লিখে রাখি আমি, তোমাদের পরে বুঝতে সুবিধা হবে, রোধের পরিবর্তন। তাহলে রোধের পরিবর্তনটাই হয়ে যাচ্ছে আজকে আলফা। কখন, এই কন্ডিশনে। তাহলে আলফার সংজ্ঞা কিরাম করে বানানো হচ্ছে ভালো করে দেখো। এই জিনিসগুলোকে যদি আমরা কথায় প্রকাশ করে দিই তাহলেই সংজ্ঞা হয়ে যাবে। যে 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো তারের রোধ যদি 1 হয়, এই যে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের তাপমাত্রা যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও, এই যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তনের জন্য, এখানে জাস্ট পরিবর্তন বলেছে, বাড়ালে বাড়বে, কমালে উল্টো হবে। পরিবাহীর জন্য রোধ বাড়বে কখন, তাপমাত্রা বাড়ালে, আর যদি তাপমাত্রা কমায় রোধ কমবে। এখানে তাই জন্য জাস্ট পরিবর্তন কথা বলছে, সেটা তুমি বৃদ্ধি করে ভাবতে পারো আর কমানো দিয়ে ভাবতে পারো। যাই হোক, যদি 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করি মানে বাড়াই, তাহলে রোধের যে পরিবর্তন হচ্ছে সেটাই আসছে আলফা। 1 ওহম বা একক মানের রোধ বিশিষ্ট একটা তারের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে ওই তারটার রোধ যতটা পরিমাণ বাড়বে সেটাই হবে ওই তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক। দেখো বুঝতে পারলি কিনা। এবার এখান থেকে এর একক আর মাত্রাটাও বানিয়ে ফেলা যাক। এর একক আর মাত্রা, আলফার একক, আলফা এর একক যদি আমরা লিখতে যাই, সমীকরণ থাকলে একক বানানো কিছুই না, পুরো লিখতে পারলে হবে। ওপরটা কি, ওপরটা হচ্ছে দুটো রোধের বিয়োগফল, মানে একটা 10 ওহম -5 ওহম যাই হোক, রোধ থেকে রোধ বাদ দিলে সেটা রোধই হবে। তো তাহলে ওহম থেকে ওহম বাদ দিলে সেটা ওহমই হবে। আর নিচে আছে আর একটা, নিচে আছে প্রাথমিক রোধ, সেটাও তো একটা ওহম, তার একক কি ওহম হবে। আর আছে ডেল্টা টি, ডেল্টা টি মানে টেম্পারেচার, তাপমাত্রা, এই যে ডিগ্রি সেলসিয়াস বলছিলাম, তাহলে ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেটে গেল ওহম ওহম, এখান থেকে পেয়ে যাচ্ছি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। অথবা হতে পারতো এটা, এখান থেকে লিখে দিচ্ছি ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, যদি কেউ এটাকে ডিগ্রি ফারেনহাইটে মেপে থাকে, সংজ্ঞাটাও দিয়ে থাকে। অথবা হতে পারে কেলভিন ইনভার্স। এই 3টে এককই কিন্তু ব্যবহার হতে পারে। আর যদি আলফার মাত্রা বলে, যদি আলফার মাত্রা বলে, তাহলে হবে
দেখো রোধের মাত্রা ওপরে হবে রোধের মাত্রা, নিচে হবে আর একটা রোধের মাত্রা, ইন্টু এখানে হবে তাপমাত্রার মাত্রা হচ্ছে বড় হাতের থিটা। আর এই রোধের মাত্রা তো কেটেই যাবে, সমমাত্রা, তাহলে চলে আসছে থিটা ইনভার্স, চলে এলো থিটা ইনভার্স। মাঝে মাঝে কোশ্চেনে পড়তে পারে যে রোধের উষ্ণতা গুণাঙ্কের মাত্রা কি হবে সেটা লেখো। এবার এই রোধের উষ্ণতা গুণাঙ্কের মান পরিবাহী এবং অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি রকমের হয় সেটা আমরা দেখে নেব। পরিবাহীর ক্ষেত্রে যদি এটার মান লিখতে চাই, পরিবাহীর ক্ষেত্রে দেখো, পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে, তার মানে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে। দেখো যদি রোধ বেড়ে যায় তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে আগে রোধ ছিল R0 ডিগ্রিতে যা রোধ, অন্য যে কোনো টেম্পারেচারে গেলে মানে হায়ার টেম্পারেচারে গেলে রোধ বেড়ে যাবে। এই নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করলাম, তাহলে সেখান থেকে আমরা এইটা লিখতেই পারি। যদি এটা হয় তাহলে আলফা নিশ্চয়ই হবে পজিটিভ, কারণ বড় থেকে যদি ছোট বাদ দিই তাহলে বিয়োগ ফলটা আমরা জানি ধনাত্মক হবে। তাহলে আলফার মান পজিটিভ, কার জন্য? পরিবাহীর জন্য। কারা পরিবাহী? তামা, লোহা, এইগুলো সব কিন্তু পরিবাহীর উদাহরণ। তাহলে পরিবাহীদের জন্য এই যে রোধের উষ্ণতা গুণাঙ্ক সেটা কিন্তু ধনাত্মক। আর যদি 2 নম্বর আলোচনা করে রাখি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা পড়ে ফেলেছি অলরেডি যে তাপমাত্রা বাড়ালে রোধ কমে, তাপমাত্রা বাড়ালে রোধ কমে। তো এটা যদি আমি অঙ্কের ভাষায় লিখি যে 0 ডিগ্রিতে রোধ এইটা, আর পরের বারের অন্য একটা তাপমাত্রায় সেটা ভ্যালু যদি 8t হয় তাহলে আমরা জানি সেটা কমে যায়। কার ক্ষেত্রে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তাহলে যদি ছোট থেকে বড়কে বাদ দাও, এখানে কি আছে? 8t মাইনাস R0, ছোট থেকে যদি বড়কে বাদ দিই তাহলে এই বিয়োগফলটা কি আসবে? নিশ্চয়ই নেগেটিভ আসবে। আর নিচেরটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, নিচে সব পজিটিভ আছে। তাপমাত্রা এখানে বললাম বাড়িয়েছি, আর এখানে R0 রোধ কখনো নিজে নেগেটিভ হয় না, এখানে রোধের বিয়োগফলটা নেগেটিভ হয়ে গেছে, কারণ পরের বারে রোধটা কমে গেছে। মানে তোমার কাছে ছিল 50 টাকা, হয়ে গেছে কোনো প্রকারে 20 টাকা, তাহলে পরিবর্তন কত? বিয়োগ হয়ে তোমার টাকা কমে গেছে, বিয়োগ হয়ে গেছে। তাহলে এর ক্ষেত্রে আলফা হবে কিন্তু নেগেটিভ ভ্যালু। ভালো করে মনে রাখবে, এটার এক্সাম্পল কিন্তু পরে। এমন একটা পদার্থের নাম লেখো যার আলফা মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক, তখন তোমায় কিন্তু লিখতে হবে অর্ধপরিবাহী ক্ষেত্রে এই ঘটনা ঘটে। উদাহরণ হিসাবে লিখতে পারবে জার্মেনিয়াম বা সিলিকন। এর সঙ্গে আরও অবশ্যই উদাহরণ আছে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমি বললাম, তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্র, বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেও আলফা কিন্তু নেগেটিভ হয়, এটাও কিন্তু বলে রাখলাম। বাই চান্স যদি তোমাকে কোশ্চেন করে যে আলফার ভ্যালু নেগেটিভ কাদের কাদের হয়, তখন তুমি এরকম কথা লিখে দেবে যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয় 2 নম্বর, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেও কিন্তু আলফার ভ্যালু নেগেটিভ হয়। তাহলে আমরা রোধের সঙ্গে যে তাপমাত্রার পরিবর্তন তার একটা সম্পর্ক কিন্তু নির্ণয় করে ফেলেছি। এখান থেকে আমরা রোধাঙ্কের সঙ্গে তাপমাত্রার সম্পর্কটাও নির্ণয় করব। লিখেছিলাম যে RT = R0 × 1 + আলফা ডেল্টা টি, বা টি লিখলেও চলবে। ডেল্টা টি মানেই কিন্তু টি বলতে গেলে, এটাকে আমরা টিও লিখতে পারো, আলফা টি। কারণ 0 থেকে পরিবর্তনটা 0 থেকে টিতে হয়েছিল, তার মানে t - 0 করলে এটাকে টি আমরা লিখতে পারি। এটা ছিল সমীকরণ। এবারে কোনো একটা তারের কথা ভাবো যে শুরুতে তারটার যদি এরকম ঘটনা আমরা লিখে থাকি, শুরুতে তারটার দৈর্ঘ্য বললাম L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বললাম A, আর রোধাঙ্ক ρ। পরের বারে এটা কখন? 0 ডিগ্রি সেলসিয়াসে। এবারে তাপমাত্রা বেড়ে গেছে,
তাপমাত্রা বেড়ে গেলে আমরা জানি যে রোধাঙ্ক পাল্টাবে। রোধাঙ্কটা টি টেম্পারেচারে ধরে নিলাম RT, এটা কখন 0 ডিগ্রিতে, এটা কোন ডিগ্রিতে, এটা T ডিগ্রি সেলসিয়াসে। এবারে যদি আমরা এখানে ধরে নিই যে তাপমাত্রা বাড়ার ফলে দৈর্ঘ্য বাড়েনি, অবশ্যই অল্প হলে দৈর্ঘ্য বাড়বে। যদি সেটাকে আমরা উপেক্ষা করতে পারি তাহলে জিনিসটা আমরা কি লিখতে পারবো, যদি দৈর্ঘ্য সেম থাকে, সেইভাবে পরিবর্তন না হয়, ক্ষেত্রফল যদি সেম থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, এইটার বেলায় রোধ লিখে দেবো, 0 ডিগ্রিতে রোধ লিখবো, রোটাকে 0 দিলাম সাফিক্সে, 0 ডিগ্রির রোধাঙ্ক ρ0 ইন্টু L/A, আর এর বেলায় লিখবো RT, টি ডিগ্রিতে রোধের সূত্র আমরা জানি ρT L/A। যদি এই দুটো জিনিস আমরা এখানে পুট করে দিয়ে থাকি তাহলে আমরা কি পাচ্ছি, যে ρT L/A সমান ρ0 L/A ইন্টু 1 প্লাস আলফা টি। মানে এইগুলো কেটে গিয়ে রোধাঙ্কটাও সেই একই রকম রিলেশন মেনটেন করছে, 1 প্লাস আলফা টি। মানে রোধ যেমনভাবে বাড়ে রোধাঙ্ক ঠিক তেমনভাবেই বাড়ে। তাই জন্যে কিন্তু আমরা গ্রাফে ওটাই এঁকেছিলাম যে রোধাঙ্কের বেলাতেও তাপমাত্রা বাড়লে কিন্তু এরকমভাবে রোধাঙ্ক বাড়বে। এবার এখান থেকে কয়েকটা অঙ্কের মাধ্যমে জিনিসটাকে আরও ভালো করে বোঝা যাক। তার জন্য প্রথম অঙ্ক হিসেবে আমি এটাকে চুজ করলাম যে তামার তৈরি একটি তারের রোধ 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াসে বলে দিয়েছে যে 50 ওহম। তাহলে বলতে হবে 100 ডিগ্রিতে রোধটা কত হবে। 100 ডিগ্রি সেলসিয়াসে রোধ 50 থেকে বাড়বে, এটা শিওর, কারণ তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে। দেখা যাক অঙ্কের মাধ্যমে কি আসছে। তাহলে প্রথমে লিখে ফেলা যাক যে কি কি দিয়েছে। 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ, তাকে আমরা একটা স্পেসিফিক নাম দিয়েছিলাম R0। তোমরা সবসময় এই নামটাই দেবে, R0, চেঞ্জ করবে না। R0 সমান 50 ওহম। আমাকে বার করতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসে, 100 ডিগ্রি সেলসিয়াসে রোধ কত বার করতে হবে। 100 ডিগ্রি সেলসিয়াসে রোধ আর 100 যদি নাম দাও সেইটা জিজ্ঞাসা করেছে। মানে এখানে T সমান 100 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে, আর দেওয়া আছে আলফা সমান 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে আমাদের কাছে সম্পর্ক আছে যে RT সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি, এই সম্পর্ক আমাদের কাছে আছে। তাহলে এখানে যদি পুট করি আমরা ভ্যালুটা যে টি ডিগ্রিতে মানে R100, আমি টি এর জায়গায় 100 দিয়ে এটার নামটা আরো ভালো করে দিলাম। R100 মানে 100 ডিগ্রি সেলসিয়াসে রোধ, সেটা কত হবে, R0 এর জায়গায় বসিয়ে দাও 50 ওহম, 1 প্লাস আলফার জায়গায় বসিয়ে দাও 0.00425 ইন্টু কত ডিগ্রি সেলসিয়াসে তুমি 0 থেকে গেছো, সব তো 0 থেকে যেতে হবে, সূত্র 0 থেকেই আছে, কিন্তু টি এর জায়গায় বসিয়ে দিচ্ছি 100। তাহলে হিসেব নিকেশ করলে 50 ইন্টু 1 প্লাস, এটা দ্বিগুণ করলে পয়েন্টটা 2 ঘরের পরে সরবে, তাহলে চলে আসবে 0.425, করলে চলে আসছে 50 ইন্টু 1.425। এটা যদি আমরা ক্যালকুলেট করি যে 50 ইন্টু 1.425 করলে চলে আসছে তোমার 71.25 ওহম। তার মানে রোধের মানটা দেখো অনেকটা বেড়ে গেছে, রোধের মান এখন বেড়ে গিয়ে হয়েছে 71.25 ওহম। এখান থেকে পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের যে কোশ্চেনটা দিয়েছি এটা আগের কোশ্চেন থেকে কিন্তু একটুখানি আলাদা, পড়ে মনে হতে পারে একই রকম, সামান্য একটু ফারাক আছে, ভালো করে দেখো। একটি তামার তারের রোধ 30 ডিগ্রি সেলসিয়াসে 8 ওহম। তাহলে বলেছে 100 ডিগ্রিতে রোধ কত। ঠিক আগেরটাতেও ছিল 100 ডিগ্রিতে রোধ কত বার করতে বলেছিল, কিন্তু সেটা 0 ডিগ্রিতে রোধ বলে দিয়েছিল। আজকে 30 ডিগ্রিতে রোধ বলে দিয়েছে, তোমায় বার করতে হবে 100 ডিগ্রিতে। এবার আমাদের যে সমীকরণটা আছে সেই সমীকরণ কিন্তু আমরা জানি যে সমীকরণ আছে RT সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি। মানে আমাদের সমীকরণে সব কিছু 0 ডিগ্রির সঙ্গে রিলেটেড, অন্য কোনো তাপমাত্রা রোধ বার করতে গেলে আমাদের 0 ডিগ্রি থেকেই যেতে হবে। এরকমভাবে সম্পর্কটা আমরা বানিয়ে রেখেছি।
তো যাই হোক, এখন যা যা দিয়েছে সেটা আমরা প্রথম লিখি, দেখা যাক কি দিয়েছে। সমীকরণটাকে মাথায় রেখে করলে এটা কিন্তু 0 ডিগ্রিতে রোদ, সেটা ধরে রাখলে, সেটা যদি মনে রাখো তবেই তুমি ঠিকঠাক করতে পারবে। তাহলে প্রথমবারে দুটো সিচুয়েশন বলেছে 30 ডিগ্রিতে, 30 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে টি সমান যখন 30 ডিগ্রি তখন রোদ, তাকে আমি R30 নাম দিলাম। নামগুলো খেয়াল করো, 30 ডিগ্রিতে রোদ R30, যেটাকে RT বলতো সেটাকে আমি R30 বলছি, সেটা হচ্ছে 8 ওহম। R0 কিন্তু আমরা আদেও জানি না, R0টা আমরা আদেও জানি না। আর বলছে টি সমান সমান যখন 100 ডিগ্রি সেলসিয়াস তখন R100, এটা আমাকে বার করতে বলেছে, এটা জানি না। আর জানি আলফা সমান 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে প্রথমবারের এই ইনফরমেশন থেকে আমাকে R0 বার করতে হবে। সেই R0 যদি আমি দ্বিতীয়বারের যে ইনফরমেশনগুলো দিয়েছে সেখানে ইউজ করি, তাহলে দিব্যি আমরা আনসারটা কিন্তু পেরে যাব। তাহলে এই সমীকরণ থেকে দেখো যে RT সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি, এই সমীকরণ থেকে প্রথম কেসে, ফার্স্ট কেসে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে R30 সমান আমি লিখতে পারবো R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 30, জাস্ট টি এর জায়গায় আমি 30 বসিয়ে গেছি। এবার যদি মানগুলো বসাও তাহলে এখানে পাবে যে এটা 8 ওহম, এটা হচ্ছে R0 ইন্টু 1 প্লাস আলফা হচ্ছে 0.00425 ইন্টু 30। যদি এখানে তুমি R0 বার করো তাহলে তুমি পেয়ে যাবে 8 ডিভাইড বাই 1 প্লাস 0.00425 ইন্টু 30। এটাকে যদি আমরা ক্যালকুলেটারে ইউজ করি দেখা যাক কি পাচ্ছি। তাহলে 8 ডিভাইড বাই 1 প্লাস 0.00425 ইন্টু 30 করলে চলে আসছে আমাদের, এটার ভ্যালু হচ্ছে 7.095 এত ওহম। তার মানে আমরা এই তারটা 0 ডিগ্রিতে রোদ পেয়ে গেছি। 0 ডিগ্রিতে রোদ ছিল 7.095 ওহম, সেইটা 30 ডিগ্রিতে বেড়ে হয়েছে 8 ওহম। আর এখন আমাদের প্রশ্ন 100 ডিগ্রিতে এটা বেড়ে কোথায় দাঁড়াবে। তো দেখো তার জন্য কি করা যায়। এবার যদি আমরা এইটাকে ইউজ করব সেকেন্ড সিচুয়েশনটা, আমরা এখন R0 পেয়ে গেছি, R0 পেয়ে গেলে আমরা R100 পেয়ে যাব। সেকেন্ড কেসে যদি আমরা এটাকে ইউজ করে দিই যে R100 ফর্মুলা কি হবে, R100 ফর্মুলা হবে R0 ইন্টু 1 প্লাস, সব কিছু কিন্তু R0 দিয়ে ফর্মুলাটা বানানো আছে। তার জন্য তোমার এইভাবে ঘুরিয়ে বার করতে হচ্ছে, প্রথমটা থেকে R0, তারপর এটা বসাতে হচ্ছে 1 প্লাস আলফা, এখানে বসবে ইন্টু 100, জাস্ট টি এর জায়গায় 100 বসেছি। তাহলে R0 এর জায়গায় বসাচ্ছি 7.095 ইন্টু 1 প্লাস 0.00425 ইন্টু 100। যদি এটাকে আমি ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা পেয়ে যাব যে 1 প্লাস, এটা গুণ করলে চলে আসছে 0.425 ইন্টু 7.095 করতে চলে আসছে দেখো 10.1 এত ওহম। তার মানে 100 ডিগ্রিতে রোদ আমরা পেয়ে গেলাম, আরও বেশি। তা সেটাই হওয়া স্বাভাবিক না, তাপমাত্রা যত বাড়বে ততই রোদের পরিমাণ বাড়বে। দেখো এটা তোমরা বুঝতে পারলে কিনা। এবার এখান থেকে একটা জয়েন্ট লেভেলের কোশ্চেন দেখা যাক। আদৌ কঠিন কিছু না, আগের যে দুটো অঙ্ক করলাম সেই ধরনেরই কোশ্চেন, তবে জয়েন্টে পড়লে তো তোমার ক্যালকুলেটার ইউজ করার দরকার পড়বে না। এই কোশ্চেন কিন্তু বিভিন্ন স্টেটের যে আলাদা করে পরীক্ষা হয় সেখানে কিন্তু এসেছে, তো তাই জন্য বলছে এটা যেই বা নিট লেভেলে কিন্তু পড়তে পারে। ভালো করে দেখো কি বলছে। একটি তারের 50 ডিগ্রি সেলসিয়াসের রোদ 5 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াসের রোদ 6 ওহম। তাহলে বলতে হবে 0 ডিগ্রিতে রোদ কত, 0 ডিগ্রিতে রোদটা কত বলতে হবে। তো ভালো করে দেখো যে কিভাবে করব। তাহলে প্রথমবারের যে ইনফরমেশন দিয়েছে সেখান থেকে আমি লিখে ফেলছি যে R50 ডিগ্রিতে রোদ বলে দিয়েছে 5 ওহম। কখন, যখন টি সমান 50 ডিগ্রি সেলসিয়াস। আর বলেছে R100 বলেছে 6 ওহম। কখন, যখন টেম্পারেচার R100 মানেই তো যখন এটা 100 ডিগ্রি সেলসিয়াস। কোয়েশ্চেন হচ্ছে এই দুটো থেকে যে R0 কত।
আর অবশ্যই এটা যে তার আলফাটা আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই, দরকারও করবে না, আর যদি দরকার পড়ে বার করে নেব। তো দেখো কি লেখা যায়, ইকুয়েশন ক্রিয়া, দুটো ইনফরমেশন আমার কাছে রয়েছে। তো প্রথম ইনফরমেশন থেকে আমি লিখতে পারবো যে R50 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 50। ভালো করে দেখো লাইনটা, RT সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি ছিল, জাস্ট টি এর জায়গায় 50 বসেছি। আর যদি এখানে মান বসাই তাহলে পেয়ে যাবে এটা হচ্ছে 5 সমান, পেয়ে যাচ্ছ R0 ইন্টু 1 প্লাস 50 ইন্টু আলফা থাক, এইভাবে আমি লিখে রাখলাম। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এটাকে আমি এইরকম 1 দিই, কারণ এখানে দুটো আমি 1 লিখেছি। আর 2 নম্বর যে পয়েন্ট ইনফরমেশন পেয়েছিলাম সেখান থেকে লিখে ফেলছি যে R100 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 100। আর মান বসালে পেয়ে যাচ্ছি 6 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা বা 100 আলফা লিখতে পারো। এবার তোমার কাছে দুটো ইকুয়েশন আছে যেখানে দুটো আননোন আছে। কি কি আননোন? R0 আর আলফা। তুমি যেরাম খুশি করে সমাধান করতে পারো, আলফার মান বার করে তারপরে এই যে কোনো একটা সমীকরণে পুট করে করতেই পারো। তবে আমি করছি কিরকম দেখো, যে 1 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি লেখা যাবে, এটা যদি 2 দিয়ে গুণ করি পুরোটাকে, তাহলে আমি লিখে ফেলবো যে এটা হচ্ছে 10 সমান, এই ব্র্যাকেটটাকেও ভেঙে দিচ্ছি, তাহলে 2R0 আর এখানে চলে আসছে প্লাস 2 দিয়ে গুণ করলে আসবে এটা 50 দুগুণে 100, 100 R0 আলফা। আর 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা জাস্ট 1 দিয়ে গুণ করে লিখে দেবো যেটা আছে। তাহলে 6 সমান চলে আসছে R0 প্লাস 100 R0 আলফা। অন্যভাবে সমাধান করতেই পারো, আমি বলে রাখলাম, আমি এটাই করছি। যদি দুটো বিয়োগ করে দিই সমীকরণ দুটো, তাহলে এটা বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে এই টার্মটা কেটে গেল, তাহলে এইদিকে চলে এলো R0, এইদিকে চলে এলো 4, তাহলে অনেক ফাস্ট বেরোবে জিনিসটা। তাহলে পেয়ে গেলাম R0 মান, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে রোদ পেয়ে গেলাম আমরা 4 ওহম। দেখো এটা তোমরা বুঝতে পারলে কিনা। আশা করি তাপমাত্রার সাথে এই যে রোদের পরিবর্তন সেটা তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। জিনিসটা বারবার দেখো আর টেক্সট বুক অবশ্যই তোমরা পড়ো, তাহলে দেখবে এটা থেকে যেমনই কোয়েশ্চেন পড়ুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে তোমরা কিন্তু সেটা অ্যাটেন্ড করতে পারবে। সেটা ব্যাখ্যামূলক কোয়েশ্চেন হতে পারে বা নিউমেরিক্যাল, এই ধরনেরই কোয়েশ্চেন তোমরা কিন্তু পাবে। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। টাটা।